হ্যালো ভিউয়ার্স, অনলাইন লার্নিং প্রোগ্রামে সবাইকে স্বাগতম। গত সেশনে আমরা তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ অধ্যায়ের বিষয়ভিত্তিক আলোচনা করেছিলাম। তো আজকের এই সেশনে আমরা তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ অধ্যায়ের অনুশীলনী সমস্যাগুলো সমাধান করব। আমাদের এই অনুশীলনীতে মোট 7টি প্রশ্ন দেওয়া আছে। এর মধ্যে 7 নাম্বারটা হচ্ছে এক এক শিক্ষার্থীদের কাছে এক এক রকম অ্যান্সার বা মূল্যায়ন হবে। কারণ এখানে কোন শিক্ষার্থী কি কি মান ধরবে সেক্ষেত্রে যার যার ইচ্ছার উপর দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে মানগুলো ভিন্ন ভিন্ন আসবে, তাই অ্যান্সারও ভিন্ন রকম হবে। আমরা 1 থেকে 6 পর্যন্ত করার পর 7 নাম্বারটা কিভাবে সমাধান করা হবে সেটার একটা নির্দেশনা নিয়ে আলোচনা করব। আমরা শুরু করছি 1 থেকে। আমরা প্রশ্নতে যাচ্ছি। তো আমাদের প্রশ্নের 1 নম্বরে দেওয়া আছে ষষ্ঠ শ্রেণীর 40 জন শিক্ষার্থীর একদিনের দেখা পশু পাখির সংখ্যা জানতে চাওয়ায় তারা নিচে সংখ্যাগুলো জানালো। এখানে 40 জন শিক্ষার্থীদের 40টা তথ্য দেওয়া আছে, অর্থাৎ ডেটা দেওয়া আছে। এখন এই ডেটা বহুপাত্যগুলোকে মানের অর্ধক্রম অনুসারে বিন্যস্ত করতে হবে। এটা হচ্ছে ক। খ হচ্ছে উপাত্তগুলোকে টেলির মাধ্যমে প্রকাশ করে তালিকা আকারে উপস্থাপন করো। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে মানের অর্ধক্রম অনুসারে বিন্যস্ত করে পাই। আমরা হচ্ছে ছোট অর্ধক্রম অনুসারে হচ্ছে যে বড় থেকে ছোট পর্যন্ত সাজাবো। আমরা সাজিয়ে দেখলাম যে এখানে 10-এর সংখ্যা হচ্ছে 6টা, 9 আছে 7টা, 8 আছে 9টা, 7 আছে 5টা, 6 আছে 6টা, 5 আছে 3টা এবং 4 আছে 4টা। তো খ নম্বর প্রশ্ন অনুযায়ী এখানে আছে উপাত্তগুলো ট্যালির মাধ্যমে প্রকাশ করে তালিকা আকারে উপস্থাপন করতে হবে। আমরা প্রথমে উপাত্তগুলোর পরিসর বের করেছি, সেটা হচ্ছে সর্বোচ্চ মান হচ্ছে এখানে 10, সর্বনিম্ন মান হচ্ছে 4। তো পরিসর হচ্ছে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে 1 যোগ করব, তাহলে পরিসর পেয়ে গেলাম 7। এখন শ্রেণীব্যাপ্তি 3 ধরে শ্রেণী সংখ্যা আমরা নির্ধারণ করব। পরিসরকে শ্রেণীব্যাপ্তি দিয়ে ভাগ করব। তো আমরা 3 ধরেছি শ্রেণীব্যাপ্তি, যেহেতু এখানে সংখ্যাগুলোর পরিসর খুবই কম, সেটা হচ্ছে 7, এর জন্য শ্রেণীব্যাপ্তি 3 ধরা হয়েছে। 3 শ্রেণীব্যাপ্তি ধরলে আমরা শ্রেণী পাবো 3টি। মান আসে 2.33, কিন্তু আমরা পরবর্তী পূর্ণ সংখ্যা হিসেবে 3 নিয়েছি। এবার শ্রেণীব্যাপ্তি 3 ধরে 3টি শ্রেণীতে উপাত্তগুলোকে যদি ট্যালির মাধ্যমে তালিকা আকারে প্রকাশ করি, তাহলে প্রথম শ্রেণীটা হবে যে 4 থেকে 6, অর্থাৎ 4, 5, 6 এই তিনটা। দ্বিতীয় শ্রেণী হচ্ছে 7 থেকে 9, অর্থাৎ 7, 8, 9। তৃতীয় শ্রেণী হচ্ছে 10 থেকে 12, অর্থাৎ 10, 11, 12। তো তার 4 থেকে 6 এর মধ্যে আমাদের যে সংখ্যাগুলো পাই সেটা হচ্ছে 13টা। 4, 5, 6 এগুলো সব মিলে 13টা। 7 থেকে 9, অর্থাৎ 7, 8, 9 যতগুলো আছে সবগুলো মিলে হচ্ছে 21টা। এখানে খেয়াল করার বিষয় যে ট্যালিতে প্রতি 4টা দাগ দেওয়ার পর 5 নাম্বার দাগটি দেওয়া হয় শেষের দাগের উপরের শীর্ষ থেকে প্রথম দাগের পাদবিন্দু পর্যন্ত। এভাবে 5টা করে একটা গ্রুপ বানানো। এইখানে হচ্ছে 5টা, এখানে 5টা, 10টা, আর এই হচ্ছে 3টা, এই হচ্ছে 13টা। একইভাবে 21টার মধ্যে এখানে 5টা, এখানে 5টা, অর্থাৎ 4 বার 5টা আছে, 4 5 20, আর শেষে একটা 21টা। তো 10 থেকে 12-র মধ্যে 10 থেকে শুরু করে 12 পর্যন্ত, অর্থাৎ এখানে 10 থেকে 12-র মধ্যে শুধু 10 সংখ্যাটাই কয়েকবার আছে, সেটা হচ্ছে 6 বার। এখানে হচ্ছে 5টা, আর এই হচ্ছে একটা 6টা। সবগুলো গঠন সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 40, অর্থাৎ আমাদের টেলি বসানো ঠিক আছে। আমাদের 2 নম্বর প্রশ্ন হচ্ছে অমিয়া ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী, তার বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা হলো, এখানে বিভিন্ন শ্রেণী হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ, এবং শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 180, 160, 150, 170, 190 এবং 200।
আমাদের যে কাজটা করতে হবে, উলম্ব রেখা বরাবর শিক্ষার্থীর সংখ্যা ধরে স্তম্ভলেখ অঙ্কন করতে হবে। শিক্ষার্থীর যে সংখ্যাগুলো আছে সেগুলোকে উলম্ব রেখা বরাবর স্থাপন করতে হবে। উলম্ব রেখা বরাবর শিক্ষার্থীর সংখ্যা এমনভাবে চিহ্নিত করো যেন সকল সংখ্যা লেখচিত্রে থাকে। এটা একটা সংকেত দেওয়া আছে। আমরা যে সংখ্যাগুলো এখানে লিখেছি, আমাদের এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে শিক্ষার্থীর সংখ্যা, সবগুলো সংখ্যাই এখানে আছে, আরো বেশি আছে। অর্থাৎ আমরা 0 থেকে 210 পর্যন্ত চিহ্নিত করেছি। আমরা ক্ষুদ্রতম বর্গের প্রতি ঘরের মানকে 10 ধরেছি, যেহেতু এখানে সংখ্যাগুলো বড় বড় 180, 160, 150, আমরা 10 ধরে করেছি যাতে সবগুলো সংখ্যা এখানে স্থাপন করা যায়। যেহেতু সর্বোচ্চ 200 পর্যন্ত আছে, তো আমরা 210 পর্যন্ত করেছি। আর আনুভূমিক দিক থেকে আনুভূমিক অক্ষ বরাবর আমরা শ্রেণীর নামগুলো বসিয়েছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। সেক্ষেত্রে আমরা চেষ্টা করেছি যে প্রত্যেকটা শ্রেণী আয়তাকার ঘরের পুরুত্ব, অর্থাৎ প্রস্থ বা চৌড়া যেন সমান হয় এবং প্রত্যেকটা শ্রেণীর মধ্যবর্তী দূরত্ব যেন সমান হয়, সেদিক খেয়াল রাখা হয়েছে। আমরা একটু নিচের লেখাটা দেখি। এখানে বলা আছে যে আনুভূমিক রেখা বরাবর শ্রেণী এবং উলম্ব রেখা বরাবর শিক্ষার্থীর সংখ্যা, অর্থাৎ প্রতি একক ঘর সমান 10 একক ধরে স্তম্ভলেখটি অঙ্কন করা হয়েছে। এই হচ্ছে স্তম্ভলেখ। তো এখন আমরা এক্সেলে এই মানটা দেখব, যদি এরকম হতো যে উলম্ব বরাবর নাম এবং আনুভূমিক রেখা বরাবর শিক্ষার্থীর সংখ্যা, তাহলে কি হতো সংখ্যা রেখাটা ধরন। এই জন্য আমরা একটা এক্সেলে দেখব। অর্থাৎ একই রকম স্তম্ভলেখ যদি আমি এক্সেল এর সাহায্যে তৈরি করি তাহলে এরকম হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি আনুভূমিক বরাবর শিক্ষার্থীর সংখ্যা এবং উলম্ব রেখা বরাবর শ্রেণীগুলো বসাই, তাহলে আমাদের স্তম্ভলেখ বা বার ডায়াগ্রামটা এরকম দেখাবে। এবার আমরা 3 নম্বরে চলে যাই। তো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মধ্যকার একটি ওয়ানডে ক্রিকেট খেলায় বাংলাদেশ টিমের একজন বোলার 10 ওভার বল করলেন। বিভিন্ন ওভারে তার দেওয়া রান সংখ্যা নিচের স্তম্ভলেখ চিত্রে দেখানো হলো। তো এই স্তম্ভলেখ চিত্র থেকে আমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। চিত্র দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ক হচ্ছে কোন ওভারে সবচেয়ে বেশি রান হয়েছে। আমরা দেখতে পাচ্ছি চতুর্থ ওভারে রানের সংখ্যা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে 12। অর্থাৎ এই স্তম্ভলেখটার উচ্চতা সবচেয়ে বেশি, তাই চতুর্থ ওভারে সবচেয়ে বেশি রান দিয়েছেন। খ প্রশ্ন হচ্ছে 10 ওভারে তিনি মোট কত রান দেন। 10 ওভারে মোট কত রান দেন সেটা হচ্ছে যে প্রত্যেকটা স্তম্ভলেখের যে উচ্চতা, এই সবগুলো উচ্চতা যোগ করতে হবে। যোগ করলেই 10 ওভারে মোট কত রান দিয়েছেন সেটা বের হবে। তো প্রথম স্তম্ভের উচ্চতা হচ্ছে 5, দ্বিতীয় স্তম্ভের উচ্চতা হচ্ছে 7। এভাবে আমরা প্রত্যেকটা স্তম্ভের উচ্চতা এখানে বসিয়েছি। 5, 7, 3, 12, 4, 7, 2, 6, 4 এবং 5 যোগ করলে আমরা পাই 55। তাহলে তিনি মোট 10 ওভারে 55 রান দিয়েছেন। শেষের প্রশ্ন গ, ওভার প্রতি তিনি গড়ে কত রান দিয়েছেন। ওভার প্রতি গড়ে কত রান দিয়েছেন সেটা বের করতে গেলে আমরা মোট রানকে মোট ওভার সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তো মোট ওভার হচ্ছে এখানে 10, 55কে 10 দিয়ে ভাগ করলে আমরা পাই 5.5। আমাদের এই ওভার প্রতি গড় রান হচ্ছে 5.5। আমাদের 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে 50 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো লেখো এবং সংখ্যাগুলোর গড় ও মধ্যক নির্ণয় করো। তো 50 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো আমরা লিখেছি যে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43 এবং 47। তো মোট হচ্ছে 15টি সংখ্যা। তো গড় হচ্ছে উপাত্তগুলোর সমষ্টি, ভাগ করতে হবে উপাত্তগুলোর মোট সংখ্যা দিয়ে। উপাত্তগুলোর সমষ্টি অর্থাৎ এই 15টা মৌলিক সংখ্যা যোগ করলে হচ্ছে 328, আর উপাত্তগুলোর মোট সংখ্যা হচ্ছে 15। তো 328কে 15 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 21.87। এটাই হচ্ছে গড়। মধ্যক নির্ণয়। তো এখানে উপাত্তগুলোর মোট সংখ্যা হচ্ছে n সমান সমান 15, যা হচ্ছে বিজোড় সংখ্যা। তো আমরা জানি বিজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যক নির্ণয় করতে গেলে তো প্রথমে আমাদের যে কাজটা করতে হচ্ছে মানের উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানো অথবা অধক্রমে সাজাতে হবে। যেহেতু আমরা সংখ্যাগুলো লেখার সময় ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজিয়ে লিখেছি, তো সেক্ষেত্রে আমাদের মধ্যক হবে n যোগ 1 ভাগ 2।
তম পদ। n হচ্ছে 15, তো 15 যোগ 1 16 থেকে 2 দিয়ে ভাগ করলে 8, অর্থাৎ অষ্টম পদ হবে। অষ্টম পদ হচ্ছে এখান থেকে গুণে বের করতে হবে 1 2 3 4 5 6 7 8, তো আমাদের অষ্টম পদটা হচ্ছে 19। তাহলে 19ই হচ্ছে এখানে মধ্যক। আমরা যদি চিন্তা করি 19-এর বাম পাশে আছে 7টা সংখ্যা, আবার 19-এর ডান পাশেও আছে 7টা সংখ্যা, তো মাঝখানে হচ্ছে 19। এইভাবেও বের করা যায়, তবে শর্ত হচ্ছে যে উপাত্তগুলোকে বিন্যস্ত করতে হবে, অর্থাৎ ঊর্ধ্বক্রম বা অধক্রমে সাজিয়ে নিতে হবে। তাহলে আমাদের মধ্যক বের হলো 19। আমাদের 5 নম্বর প্রশ্ন হচ্ছে, এখানে একটা স্তম্ভ লেখর চিত্র দেওয়া আছে। স্তম্ভগুলোর উচ্চতা মিটারে দেওয়া আছে, তো বিভিন্ন উচ্চতা দেওয়া আছে। উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করতে হবে। তো এই স্তম্ভ স্তম্ভ লেখার যে উচ্চতাগুলো, এই উচ্চতাগুলোকে আমরা প্রথমে কি করব, যে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিব, অর্থাৎ বিন্যস্ত করব। এগুলো অবিন্যস্ত আকারে দেওয়া আছে, আমরা বিন্যস্ত করেছি। তো বিন্যস্ত করে আমরা এখানে পেয়েছি 1 2 3 4 5 6টা, 6টা এবং 6টা 18টা উপাত্ত আছে। এখানে মোট উপাত্তর সংখ্যা হচ্ছে 18, যা জোড় সংখ্যা। তো মধ্যক হবে 18 ভাগের 2তম পদ, এবং 18 কে 2 দিয়ে ভাগ করে আবার 1 যোগ করলে যততম পদ হবে, অর্থাৎ এই পদটার ঠিক পরবর্তী পদ। এই দুইটা পদের গাণিতিক গড়, অর্থাৎ এই দুইটা পদকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে মধ্যক হচ্ছে 18 ভাগ 2তম পদ যোগ 18 ভাগের 2 যোগ 1তম পদ, ভাগ হচ্ছে 2। তো 18-কে 2 দিয়ে ভাগ করলে 9 নবম পদ, এবং 18-কে 2 দিয়ে ভাগ করে 9 আরো 1 যোগ করলে দশম পদ, অর্থাৎ নবম পদ এবং দশম পদের গড় বের করতে হবে। নবম পদটা হচ্ছে আমাদের, আমরা যদি একটু গুণে দেখি, এখানে হচ্ছে 6টা, তাহলে 7 8 9, নবম পদটা হচ্ছে 16, তাহলে দশম পদটা হচ্ছে 18। 16 এবং 18 যোগ করতে হবে, যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 17। তাহলে এখানে স্তম্ভর উচ্চতাগুলো মধ্যক হচ্ছে 17। এখানে একটা বিষয় খেয়াল করার, যেখানে মধ্যক 17 বের হলেও এখানে কিন্তু কোনো ডেটার মান 17 নেই, অর্থাৎ মধ্যক যে মানটা বের হবে সেটার উপাত্ত হতেও পারে, ওই উপাত্ত মধ্যকের মানের উপাত্ত থাকতেও পারে, নাও থাকতে পারে। সূত্র অনুযায়ী যেটা বের হবে সেটাই মধ্যক। 6 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে উপাত্তগুলোর গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। তো এখানে কিছু উপাত্ত দেওয়া আছে। তো প্রথমে আমরা যে কাজটা করেছি, উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়েছি। মানের ঊর্ধ্বক্রমে সাজানোর পর আমরা গড় বের করেছি উপাত্তগুলোর মানের সমষ্টি ভাগ করব উপাত্তগুলোর মোট সংখ্যা দিয়ে। উপাত্তগুলোর মানের সমষ্টি সবগুলো যোগ করে আমরা পেয়েছি 498, আর এখানে মোট উপাত্তের সংখ্যা হচ্ছে 30টি। 498কে 30 দিয়ে ভাগ করে আমরা গড় পাচ্ছি 16.6। এবার মধ্যক, এখানে উপাত্তগুলোর মোট সংখ্যা হচ্ছে 30, যা জোড় সংখ্যা। তাহলে মধ্যক হবে 30, অর্থাৎ মোট সংখ্যাকে 2 দিয়ে ভাগ করে যততম পদ হবে, এবং মোট সংখ্যাকে 2 দিয়ে ভাগ করে আবার 1 যোগ করে, অর্থাৎ প্রথম যেই তো যততম পদ বের হয়েছে তার ঠিক পরবর্তীতম পদের গড় মান, অর্থাৎ গাণিতিক গড়। তাহলে মধ্যক হচ্ছে 30/2তম পদ যোগ 30-কে আবার 2 দিয়ে ভাগ করে 1 যোগ করে এততম পদ, তারপর ভাগ করতে হচ্ছে 2 দিয়ে। তাহলে 30-কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 15তম পদ, আবার 30-কে 2 দিয়ে ভাগ করে 1 যোগ করলে সেটা হচ্ছে 16তম পদ। তাহলে আমরা যদি দেখি 15 এবং 16তম পদ, আমরা এখানে লিখেছি 3 3 6 7 8 9 10টা, 11 12 13 14 15। 15তম পদ হচ্ছে আমাদের 16, আর তার পরবর্তী পদ হচ্ছে 16তম পদ, এটার মান হচ্ছে 17। তাহলে 16 এবং 17-কে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 16 এবং 17-এর গড় বের করতে হবে। তাহলে 16 এবং 17-কে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 33-কে 2 দিয়ে ভাগ করলে আমরা 16.5 পাচ্ছি। তো আমাদের এই ডেটাগুলোর গড় হচ্ছে, এই ডেটাগুলোর মধ্যক হচ্ছে 16.5। তারপর হচ্ছে প্রচুরক।
তো এখানে যে ডেটাগুলো আছে তো এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক আছে 12 এবং 17, যারা প্রত্যেকে 3 বার করে আছে। এই জন্য এখানে প্রচুরক হবে 12 এবং 17। এখানে খেয়াল করার বিষয় যে কোনো কোনো সংখ্যা 2 বার করে আছে, যেমন 15 2 বার আছে, 23 2 বার আছে, কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক যে সংখ্যাগুলো আছে সেগুলোই প্রচুরক হবে। যেহেতু 17 3 বার এবং 12 3 বার করে আছে, এরাই সবচেয়ে বেশি সংখ্যক ভাবে আছে, এই জন্য এই দুইটি সংখ্যাই হবে প্রচুরক, অর্থাৎ 12 এবং 17। এবার আমরা 7 নম্বরে চলে যাই। তোমরা শ্রেণীর বা পূর্বের শ্রেণীর অথবা পরবর্তী শ্রেণীর 20 থেকে 25 জন শিক্ষার্থীর সাথে কথা বলে নিচের তথ্যগুলো সংগ্রহ করে তাদের বয়স, দৈনিক পড়াশোনার সময়, দৈনিক খেলাধুলার সময়, দৈনিক ঘুমানোর সময় ইত্যাদি নিচের নমুনা অনুসারে একটি তালিকা বা সারণী তৈরি করো। এখানে বিভিন্ন শিক্ষার্থীর নাম, তাদের বয়স, তারা দৈনিক কয় ঘন্টা করে পড়াশোনা করে সেই সময়, খেলাধুলা করে কয় ঘন্টা সেটা সময়, দৈনিক টেলিভিশন দেখে কয় ঘন্টা সেটা সময় এবং দৈনিক কি পরিমাণ ঘুমায় সেই সময়টা ঘন্টা আকারে লিখতে হবে। তারপরে কি বলা হয়েছে, তালিকায় উল্লেখিত শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের তথ্য থেকে যে কোনো তিনটির গড়, মধ্যক ও প্রচুরক নির্ণয় করো এবং এক্ষেত্রে কোনটি অধিক কার্যকর বলে তুমি মনে করো যুক্তি সহ মতামত দাও। তো এখানে আমরা যে তথ্যগুলো পাবো, অর্থাৎ বয়স এক ধরনের তথ্য, দৈনিক পড়াশোনা এক ধরনের তথ্য, দৈনিক খেলাধুলা এক ধরনের তথ্য, দৈনিক টেলিভিশন দেখা এক ধরনের তথ্য এবং দৈনিক ঘুমের পরিমাণ এক ধরনের তথ্য। তো আমরা 5 ধরনের তথ্য পাবো যদি এটা পূরণ করি। এই 5 ধরনের তথ্য থেকে যে কোনো তিনটি নেব আমরা, ওই তিনটির গড় বের করব, মধ্যক বের করব এবং প্রচুরক বের করব। এখানে একটা প্রশ্ন করা হয়েছে যে এক্ষেত্রে কোনটি অধিক কার্যকর বলে তুমি মনে করো। তো গড়, মধ্যক এবং প্রচুরক মূলত নির্ণয় করা হয় কেন্দ্রীয় প্রবণতা বের করার জন্য। কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে যে মানগুলো আমরা পাবো, যে উপাত্তগুলো পাবো, এই উপাত্তগুলোর মধ্যে কোন মানটা মূলত সবগুলো উপাত্তগুলোকে প্রতিনিধিত্ব করে, অর্থাৎ কোন মানটা সবগুলো উপাত্তরই একটা সাধারণ প্রতিনিধি হিসাবে বাছাই করা যায়, সেটাই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। তো এইখানে অধিক কার্যকর বলতে যেই মানটা, অর্থাৎ গড়, মধ্যক এবং প্রচুরকের মধ্যে যেই মানটা অন্য সকল মানের কাছাকাছি হবে, অর্থাৎ অন্য সবগুলো মানের প্রতিনিধি হিসাবে বাছাই করা যাবে, ওই মানটাই হবে সবচেয়ে কার্যকর। আচ্ছা, খ হচ্ছে শিক্ষার্থীদের দৈনিক পড়াশোনার সময়ের একটি রেখাচিত্র অঙ্কন করো। দৈনিক পড়াশোনার যে সময়টা এবং শিক্ষার্থীদের নাম, সেই অনুযায়ী আমরা একটা রেখাচিত্র অঙ্কন করব। অর্থাৎ শিক্ষার্থীদের নামকে যদি আমরা আনুভূমিক অক্ষ বরাবর বসাই এবং পড়াশোনার সময় ঘন্টাটাকে যদি আমরা উলম্ব বা ওয়াই অক্ষ বরাবর বসাই, তাহলে কোন শিক্ষার্থীর কত পরিমাণ পড়াশোনা সেই অনুযায়ী আমরা কি করব, বিন্দু বসাবো, বিন্দু বসিয়ে বিন্দুগুলোকে আমরা যোগ করে দেবো, তাহলে রেখাচিত্র পাবো। গতে বলা হয়েছে যাদের পড়ার সময় বেশি তাদের ঘুমের সময় কম, তোমার তৈরিকৃত তালিকা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্তিটি সঠিকতা যাচাই। তো আমরা যখন এই পুরো তালিকা তৈরি করব, তখন আমরা দেখতে পাবো যে যেসব শিক্ষার্থীরা বেশি পড়াশোনা করে তারা মূলত খেলাধুলা অথবা ঘুম কম হয় তাদের, অর্থাৎ ঘুমের ক্ষেত্রে তারা সময় কম ব্যয় করে। এই তালিকা তৈরি করলে তখন আমরা বুঝতে পারবো যে যারা পড়াশোনায় বেশি সময় দিচ্ছে তারা ঘুমে কম সময় দিচ্ছে, আবার যারা পড়াশোনায় কম সময় দিচ্ছে তারা খেলাধুলা, টেলিভিশন দেখা বা ঘুমের ক্ষেত্রে সময় বেশি দিচ্ছে। তখন আমরা বিষয়টা বের করে ফেলতে পারবো। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে সকল শিক্ষার্থীর পড়ার সময় বেশি তাদের খেলার সময়, টেলিভিশন দেখার সময়ের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? খুঁজে বের করো। অবশ্যই সম্পর্ক আছে। সম্পর্কটা এরকম যে যে সকল শিক্ষার্থীর পড়ার সময় বেশি তাদের খেলার সময়, টেলিভিশন দেখার সময় কম হয়। তুলনামূলকভাবে যেসব শিক্ষার্থীর পড়াশোনার সময় কম তাদের খেলাধুলা এবং টেলিভিশন দেখার সময় বেশি। এই হচ্ছে সম্পর্ক। কুয়োতে বলা হয়েছে যে সকল শিক্ষার্থীর খেলার সময় বেশি তাদের পড়ার সময়, ঘুমের সময় এবং টেলিভিশন দেখার সময়ের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? যে সকল শিক্ষার্থীর খেলার সময় বেশি হয় বা যারা খেলাধুলা প্রধান বা খেলাধুলা নিয়ে ব্যস্ত অথবা খেলোয়াড় হবে এরকম পড়াশোনা করে, তো সেই সকল শিক্ষার্থীর ক্ষেত্রে তাদের পড়ার সময়, ঘুমের সময় এবং টেলিভিশন দেখার সময়টা যারা পড়াশোনা বেশি করে তাদের তুলনায় কম হয়, অর্থাৎ তাদের বেশিরভাগ সময় খেলাধুলায় ব্যয় করে, খেলাপ্রিয় শিক্ষার্থী যারা। সেই ক্ষেত্রে
খেলাধুলায় যারা সময় বেশি ব্যয় করবে তারা অন্যান্য ক্ষেত্রে সময় কম ব্যয় করবে, সেটাই স্বাভাবিক। এই হচ্ছে সম্পর্ক। পরে বলা হয়েছে যে চতে তুমি যে শ্রেণী শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ বিশ্লেষণ করেছো তাদের পড়াশোনা খেলাধুলা সময়ের ভিন্নতা বা মিল সম্পর্কে সংক্ষেপে তোমার নিজস্ব মতামত। সেই ক্ষেত্রে এই মতামতটা যদিও যার যার মতো করে ভিন্ন ভিন্ন হবে, তবুও পড়াশোনা এবং খেলাধুলার সময়ের মধ্যে ভিন্নতা থাকে এরকম যে পড়াশোনা যারা বেশি করে তারা খেলাধুলা সময় কম দেয়, যারা পড়াশোনায় সময় কম দেয় তারা খেলাধুলায় সময় বেশি দেয়। তো এরকমই হবে সম্পর্কটা। মূলত এই তালিকাটা এই জন্যই তৈরি করা এবং প্রশ্নগুলো এই জন্যই তৈরি করা, অর্থাৎ এক একটা কাজে সময় বেশি দিলে অন্য কাজে সময় দেওয়ার মতো থাকবে না বা সময়টা কমে যাবে। তো এই হচ্ছে আজকের আহ, তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ অধ্যায়ের অনুশীলনীর সমস্যাগুলো নিয়ে আলোচনা। তো আজকের সেশন এখানেই সমাপ্ত। তো ধন্যবাদ সবাইকে আজকের সেশনে অংশগ্রহণ করার জন্য।